যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলার ছিল চূড়ান্ত রায় ঘোষণার দিন, এবং ঠিক 10:30টার সময় আজকে সুপ্রিম কোর্টে সেই রায় ঘোষিত হয়েছে। এবং তাতে করে যেটা পরিষ্কার করে বলা হয়েছে যে এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হলো, সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তো আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করছি, কিন্তু আপনারা সবাই জানেন যে আজকালকার যা মিডিয়া, বিশেষ করে সংবাদপত্র এবং চ্যানেলগুলো, তারা নিজেরাই একটা বাইনারি তৈরি করছে। সঠিক কথাগুলো যারা বলতে চাইছে বা বলছে তাদেরকে ফোকাসের বাইরে রেখে নোংরা রাজনীতি যারা করছে, এমন দুটো রাজনৈতিক দল, মূলত তাদেরকে নিয়েই কিন্তু বিষয়গুলো আজকে হচ্ছে আমরা দেখলাম। তো যাই হোক, আমি প্রথমেই একটা কথা মনে করিয়ে দেবো সবাইকে, আপনারা যারা শুনছেন বা দেখছেন এখনও পর্যন্ত যারা এসছেন আর কি, তাদের প্রত্যেকের জানার জন্য, এবং পরবর্তীকালে এই যে লাইভটা করছি আমি, এই লাইভটা যাদের কাছে শেয়ার হবে তাদের প্রত্যেকে জানার জন্য আমি বলছি যে আমি মাস দেড়েক আগে ফেসবুকে একটা আপডেট দিয়েছিলাম। আপনারা দেখবেন আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন যে আমি একটা গত মাস দেড়েক আগে, আমার যতটুকু মনে পড়ছে, ডেটটা এক্স্যাক্ট খেয়াল পড়ছে না, আমি কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে দুটো সরকার চাইছে যে হয় পুরো প্যানেলটা বাতিল হোক, আর না হলে পুরো প্যানেলটাই ইনট্যাক্ট থেকে যাক। দুটো সরকারই চাইছে। তাদের মধ্যে কেউ এই ঝুঁকিটা নিতে চাইছে না যে এই যে টেন্টেড ক্যান্ডিডেটের কথা যেটা বলা হচ্ছে, 5,400 বা 5,300 সামথিং যেটা বলা হচ্ছে বারবার করে, শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের সরিয়ে দিয়ে বাকিদের চাকরিটা থাক, এটা মুখে বলছে বিশেষ করে সরকার পক্ষ থেকে বা সরকার বিরোধী যে দলটি আছে এখন আমাদের রাজ্যে, তারা বলছে, কিন্তু অন্তর দিয়ে তারা কিন্তু চায়নি যে এই সেগ্রিগেশনটা হোক এবং যারা যোগ্য তারা কিন্তু চাকরিতে থেকে যাক। আমি ইঙ্গিতটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে পেয়েছিলাম। এই কারণে আমি বলছি, তার পরের দিনই আমি কিন্তু ফেসবুকে লিখে দিয়েছিলাম যে দুটো সরকারই চাইছে এই প্যানেলটাকে বাতিল করে দিতে, হয় পুরো প্যানেল বাতিল, নাহলে পুরো প্যানেলটা অপরিবর্তিত থাকবে। কেন? মূল কারণটা হচ্ছে যে এই যে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে, যারা অনিয়ম করে চাকরি পেয়েছে, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি থেকে সরকার কিন্তু সরাতে চাইছিল না। এটা তাদের কাছে একটা ঝুঁকির ব্যাপার হয়ে যাচ্ছিল। কেন ঝুঁকির ব্যাপার হয়ে যাচ্ছিল না? যে আপনারা সবাই জানেন যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। তৃণমূলের একবারে অঞ্চল স্তর থেকে ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর, রাজ্য স্তর, সমস্ত স্তরের নেতারা এর সঙ্গে জড়িত আছে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় একাকে বলি পাঁঠা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল দল থেকে। কারণটা কি? তারা জানে যে তারা সবাই যুক্ত আছে। একটা লোকের উপর দিয়ে যদি আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা ওয়েটটা একদিকে সরে যাবে। কিন্তু ব্যাপারটা তো তা হয় না। পাপ কখনো লুকায় না। পাপ যেটা করে মানুষ, ঠিক একসময় কিন্তু সেটা তার বহিঃপ্রকাশ ঘটে এবং মানুষের কাছে চলে আসে। তো সরকার রিস্ক নিচ্ছে না, কারণ হচ্ছে যে আমি যদি যোগ্যদের সরিয়ে দেওয়ার যদি ব্যাপারটা এরকম দাঁড়ায়, তাহলে তাদের উপর কিন্তু আক্রমণ আসতে পারে। ঠিক একইভাবে আমাদের যে বিরোধী দল যেটা রাজ্যে আছে এবং কেন্দ্রে তারা ক্ষমতায় আছে, তারাও চাইছিল না যে এই শুধুমাত্র অযোগ্যদের সরিয়ে আর বাকিদের রেখে দেওয়া হোক, কারণ তাদের কাছে একটা রাজনৈতিক অস্ত্র দরকার ছিল। বিশেষ করে তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় না আসতে পেরে তারা অন্য পথ খুঁজছিল। যদিও তাদের অনেক রকম বহু রকম উদ্দেশ্য আছে, বহু রকম প্ল্যান ছিল আর কি। একটা প্ল্যান হচ্ছে যে সরকার বিব্রত হোক, রাজ্য সরকার, তারা চাইছিল না। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে, আপনারা জানেন কয়েকদিন আগে যে প্রাইমারির একটা তালিকা, সুপারিশের তালিকা বিকাশ ভবন থেকে সিবিআই পেয়েছে। সেই সুপারিশের তালিকায় যাদের যাদের নাম আছে, যারা যারা সুপারিশ করেছেন,
এমএলএ থেকে আরম্ভ করে, মন্ত্রী থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে বিধায়ক থেকে আরম্ভ করে, এমপি থেকে আরম্ভ করে, পুলিশের আধিকারিক থেকে আরম্ভ করে, তাদের কেউ কেউ কিন্তু এখন হচ্ছে বিজেপিতে অবস্থান করছে। তার মধ্যে অধিকারী পরিবার তো আছে, আপনারা সবাই জানেন। তো তারা কিন্তু কেউ চাইছিল না যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক। তারা চাইছিল হয় পুরো প্যানেলটা বেঁচে যাক, নাহলে সেগ্রিগেশন দরকারি, পুরো প্যানেলটাই চলে যাক। এবার আপনি বলি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন একটা হঠাৎ করে প্রেস মিট ডাকলো। এই হঠাৎ করে প্রেস মিট ডাকার ব্যাপারটা কিন্তু এটা হঠাৎ করে নয়, ভালো করে বুঝতে হবে। এই প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমরা বারবার করে সাবধান করার চেষ্টা করেছি। বিভিন্ন যে শিক্ষকদের ফেসবুক গ্রুপগুলো আছে সেখানেও কিন্তু আমি জানিয়েছি যে সরকার ভেতরে ভেতরে নিয়োগের তোড়জোড় করছে। আপনি দেখুন যে গ্রুপগুলোতে, আমি বিশেষ করে কেরিয়ার বলে একটা গ্রুপ আছে বা স্কুল সার্ভিস কমিশন বলে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি কিন্তু দিয়েছিলাম, আপনারা দেখুন ভালো করে, যে সরকার কিন্তু ভেতরে ভেতরে নিয়োগের তোড়জোড় করছে। মানে তারা এটা বুঝতে পেরেছে বা কোথাও একটা কথা বলে আশ্বস্ত হয়েছে যে এই প্যানেলটা বাতিল হয়ে যাবে। সেই জন্য আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলল যে আমরা 3 মাসের মধ্যে করে ফেলব, ব্যাপারটা তা নয়। তারা কিন্তু অনেক আগে থেকেই বা মাস দুয়েক আগে থেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেছে। এটা আজকে হঠাৎ করে প্রেস মিট করে বলে দিল 3 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবো, নিয়োগ কমপ্লিট করে ফেলবো। এটা কিন্তু আজকের ব্যাপারটা তা নয়। কিন্তু ওরা 2 মাস 2.5 মাস থেকে আগে থেকেই পরিকল্পনাটা সাজাচ্ছিল, কিন্তু কোথাও ফ্ল্যাশ হতে দেয়নি। তো কোনো ক্রমে আমরাও কিন্তু কোনোভাবে এটা কিছুটা আন্দাজ করতে পারছিলাম বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সংবাদপত্রের সঙ্গে যারা যুক্ত আছেন বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের কাছে অনেক খবর টবর চলে আসে, তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছিলাম। কিন্তু কেউ সাহস করছিল না এই কথাটা বলতে যে হঠাৎ করে সরকার জানুয়ারি মাস নাগাদ, জানুয়ারি মাসের একবারে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে তারা কিন্তু এই তোড়জোড়টা শুরু করেছিল নিয়োগটা করবে বলে। কারণটা কি? তারা বুঝতে পেরেছিল পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। কোথাও একটা কথা বলে আশ্বস্ত হয়েছিল যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হবে। তার সাথে একটা কথা বলি আমি, যে দেখুন সুপ্রিম কোর্টের কাছে এসএসসি যে হলফনামা দিয়েছে, আমরা যতটুকু শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে, সেখানে কিন্তু এই কথাটা লেখা আছে যে আমরা যে তালিকাটা দিচ্ছি এই তালিকাটা ফাইনাল নয়। এর পরেও কিন্তু কিছু টেন্টেড ক্যান্ডিডেট, টেন্টেড মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা অনিয়ম করে চাকরি পেয়েছে, তাদের কথাই বলা হচ্ছে টেন্টেড। তাহলে এই যে তালিকাটা আমরা দিচ্ছি, এটা সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে এটাই আমাদের যে তালিকা, এইটা কিন্তু চূড়ান্ত তালিকা নয়। এর পরেও কিন্তু কিছু বেরিয়ে আসতে পারে, এই ধরনের কিছু কথা একটা লেখা ছিল বলে আমি শুনেছি। তাহলে সুপ্রিম কোর্টের কাছে যদি এই অস্ত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা কিন্তু বারবার এসএসসির কাছে গিয়ে বলেছিলাম, বিকাশ ভবনের কাছে বলেছিলাম যে আপনারা যে আন্ডারটেকিং দেবেন সেখানে পরিষ্কার করে বলবেন যে আমরা দায়িত্ব নিয়ে বলছি এর পরে কোনো দুর্নীতিগ্রস্ত কাউকে খুঁজে পাওয়া যাবে না, এটাই ফাইনাল তালিকা এবং এর বাইরে কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সরকারের পরামর্শে, আমি বলছি সরকারি উকিলগুলোর পরামর্শে এবং সরকারের একবারে শীর্ষস্থানে যারা আছে তাদের সঙ্গে কনসাল্ট করে এই ধরনের একটা রিপোর্ট নাকি সুপ্রিম কোর্টে দিয়েছে বলে শোনা যাচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের হাতে তো অস্ত্র তারাই তুলে দিল। মুখে এক কথা বলছে আর কাজে অন্যরকম কাজ করছে। সুপ্রিম কোর্টের কাছে কি অস্ত্র তুলে দিয়েছে যে তাহলে এর পরেও কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেতে পারে। তাহলে সেখানেই তো সুপ্রিম কোর্টের একটা সন্দেহ হয়েছে যে তার মানে তুমি বলছো যে এরপরে আরও দুর্নীতিগ্রস্ত লোককে খুঁজে পাওয়া যেতে পারে, আরও চাকরি দুর্নীতি বেরিয়ে আসতে পারে। তাহলে এটাকে নিয়ে কিন্তু কনফিউশন আছে, এই নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু গণ্ডগোল আছে, সেই জন্য আমরা এটাকে বাতিল করে দিলাম। এই ক্লুটা কিন্তু সরকারের কাছ থেকেই পেয়েছে, এটা সবাই জেনে রাখুন। এখানে যারা ভুক্তভোগী আছেন আপনাদের প্রতি সহানুভূতি জানাই। অত্যন্ত বেদনার দিন আজকে, খুব কষ্টের দিন যে আমাদের সহকর্মী যারা ছিলেন তাদের কালকে থেকে চাকরি থাকবে না, এটা আমাদের ভাবতে খুব কষ্ট লাগছে। অত্যন্ত মানে একটা বেদনাদায়ক হৃদয় বিদারক ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেল, যেটাকে আমরা কলঙ্কিত অধ্যায় বলি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। ঘটনাটা ঘটে গেছে, তা সত্ত্বেও আমি বলি আপনারা ঘটনাটা জেনে রাখুন
আগামী 7 তারিখে না কবে যেন ডেকেছে আপনাদের, শুনলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এটাও একটা পরিকল্পিত নাটক। পরিকল্পিত নাটক এই কথা আমি বলছি এই কারণে যে এই যে প্যানেল ক্যান্সেল হবে এটা সরকার অনেক আগে থেকে জানতো, এবং এই যে নিয়োগ করবে বলে আজকে খুব কনফিডেন্টলি বলে দিল আমরা 3 মাসের মধ্যে করে ফেলছি। এই পরিকল্পনাটাও কিন্তু অনেক আগে থেকে করা ছিল। গত 2 মাস ধরে তারা কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা করছে, কিন্তু বাইরে কোথাও ফ্ল্যাশ হতে দেয়নি। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত সুচারুভাবে তিনি কিন্তু অভিনয়টা করতে পারেন। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, নির্বাচনের সময় আমরা দেখেছি পা ভাঙার নাটক, তারপর আর একটা নির্বাচনের সময় কেউ ঠেলে ফেলে দেওয়া, কপাল ফেটে যাওয়া, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা দেখেছি। কিন্তু এইটা রাজ্যবাসী কিন্তু অভ্যস্ত। আমরা এটা মাথা ঘামাচ্ছি না। আমরা যে কথাটা বলছি যে আগামী 7 তারিখেও আবার একটা নাটক হবে। সে নাটকে কিছু ঘোষণা থাকতে পারে যে আপনাদেরকে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আমরা রেখে দিচ্ছি, সামান্য টাকার বিনিময়ে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নিয়োগ কমপ্লিট হচ্ছে। এই ধরনের কিছু ঘোষণাও হতে পারে, বা এইভাবে আশ্বস্ত করতে পারে যে আপনাদেরকে কম্পেনসেশন দিচ্ছি আমরা, আপনাদেরকে, আপনাদের পরিবারকে আমরা সাহায্য করছি, এরকম কিছু ঘোষণা হতে পারে, মানে আর্থিক কিছু ঘোষণা। কিন্তু আপনার চাকরিটা কিন্তু স্থায়ীভাবে সরকার খেয়ে ফেললো। তার সাথে সাথে আপনার মান, মর্যাদা, সম্মান, সমাজের কাছে যে মাথা উঁচু করে আপনারা চলতেন, যারা যোগ্য আছেন, আমি তাদের কথা বলছি। আমাদের খুব কষ্ট লাগছে, আমাদের পরিচিত অনেকেই আছেন যারা যথেষ্ট যোগ্য, যারা যথেষ্ট মেধাবী, এবং তারা যোগ্যতা দিয়েই কিন্তু চাকরিটা পেয়েছিলেন। কিন্তু সরকার প্রথম থেকে এই ধান্দায় ছিল যে অযোগ্যদের তারা চাকরি থেকে কোনো মতে বের করবে না। তাহলে তাদের যদি এই উদ্দেশ্য থাকতো তাহলে হাইকোর্টেই মামলাটা কিন্তু মিটে যেত, সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। আমরা সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া বা সুপ্রিম কোর্টের রায়দান নিয়ে আমরা মন্তব্য করতে পারি না, কোর্টের উপরে কোনো কথা বলতে পারি না, কারণ আইনই দেশের শেষ কথা বলে। তা সত্ত্বেও আমি বলি যে সরকার যদি নিজেরা, যখন এটা সামনে এলো অনিয়মের ব্যাপারটা, দুর্নীতির ব্যাপারটা, তারা যদি স্বতঃপ্রণোদিতভাবে এই অনিয়মের ব্যাপারটা তদন্ত করে খুঁজে, এসএসসির হাতেই ক্ষমতা ছিল কিন্তু যে তাদের রেকমেন্ডেশন উইথড্র করে নেওয়া, সেই কাজটা যদি তারা করতেন তাহলে কিন্তু হাইকোর্টেই ব্যাপারটা মিটে যেত, সুপ্রিম কোর্টে যেত না ব্যাপারটা, এবং পুরো প্যানেলটা কিন্তু ক্যান্সেল হতো না। এই শুধুমাত্র যারা টেন্টেড বা যারা দুর্নীতি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারাই কিন্তু তাদের চাকরিটা যেত, বাকিরা কিন্তু বেঁচে যেতেন। এর জন্য যদি কাউকে দায়ী করা হয় সেটা হচ্ছে সরকারের, তৃণমূল সরকার এবং তৃণমূল সরকার, তারা দুর্নীতি চাপা দেওয়ার জন্যই কিন্তু আজকে সমস্ত লোককে, বিশেষ করে যোগ্যদের বলি প্রদত্ত করলো বা তাদেরকে যুপকাষ্ঠে তুলে দিল। এটা কিন্তু একবারে স্পষ্টভাবে বলা যায়। আমরা আরও কয়েকটা চ্যাপ্টার বলবো অন্য ভাগে ভাগ করে। তো বিষয়টা হচ্ছে কি, যে দেখুন, জানি আমরা 3 মাসের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় বা শেষ করার কথা বলে থাকে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, একবারে ফ্রেশলি এটাকে চালু করতে হবে। তার মানে দাঁড়ালো কি, যে 2016 সালের SLST বা যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে যারা প্রার্থী ছিলেন শুধুমাত্র তারা নয়, একেবারে যারা ফ্রেশ আজ পর্যন্ত যারা পাস করেছেন বা যোগ্য প্রার্থী আছেন, তারাও কিন্তু এই কম্পিটিশনে অবতীর্ণ হবে। আমরা জানি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আবার নতুন করে যদি পরীক্ষা দিতে হয়, সত্যি কথা বলতে এই কম্পিটিশনে টিকে থাকাটা যথেষ্ট কঠিন। হয়তো 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ডেকে চিড়ে ভেজানোর চেষ্টা করবেন, বলবেন যে আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সরকার দেখবে, সরকার পাশে আছে। কিন্তু এই কথাটা কোনোদিন বলবেন না যে আমাদের দলের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই কথাটা কিন্তু উনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কারণ এই যে টাকা ইনকাম হয়েছে, এই যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সেই টাকাটা কিন্তু সর্বত্রই বিলি হয়েছে, এবং তারা নির্বাচনে খাটিয়েছে, এই টাকা দিয়ে নির্বাচন করেছে, এই টাকা দিয়ে পার্টি ফান্ড বাড়িয়েছে। স্বাভাবিকভাবে এই কথাটা তিনি কিন্তু বলবেন না। যদি সৎ সাহস থাকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি 7 তারিখ দাঁড়িয়ে বলবেন যে আমার দলের যে নেতারা এর সঙ্গে যুক্ত আছে, ব্লক স্তর থেকে, অঞ্চল স্তর থেকে, মহকুমা স্তর থেকে, জেলা স্তর পর্যন্ত এবং রাজ্য স্তর পর্যন্ত, তাদেরকে আমি দল থেকে বহিষ্কার করব। যদি সাহস থাকে আপনি কিন্তু ওই কথাটা 7 তারিখে দাঁড়িয়ে বলবেন। আপনি সবই জানেন
আপনার সমস্ত নখদর্পণে আছে, সমস্ত কিছু গোচরে আছে। শুধুমাত্র আপনারা কি করছেন, পার্থ চট্টোপাধ্যায় একটা শিকন্ডি খাড়া করে আপনারা সবাই বাঁচতে চাইছেন। আজকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল, এই প্রশ্ন তো সাধারণ মানুষ বলছে। কবে পরীক্ষা হয়েছে, কেন তার ফরেনসিক রিপোর্ট এখনও বাইরে আসেনি? তো যাই হোক, আমরা এই সরকারের যে ভূমিকা তার কথা আমরা বললাম। এরপরে আমরা যেটা আসছি, যে আপনারা সবাই জানেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মায়া কান্না কাঁদছে সাংবাদিক সম্মেলন করে, তাই না? উনি বলছেন যে 26-এ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমি যোগ্যদের চাকরি থাকার ব্যবস্থা করব। তারপর আর কোথায় কোথায় সব কী করবেন বলে বলছেন। আসল কথা কিছু জেনে বলছেন কি না জেনে বলছেন আমি কিছুই জানি না। ওনার এইসব ব্যাপারে কোনো ধারণা আছে বলে আমার কোনো ধারণা নেই। কিন্তু একটা কথা আমি বলি, যে এর পরের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আজকে আমি এই রায়টা বেরোনোর পরে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন জায়গায় গেছি আমি, ভবিষ্যতে কি হতে পারে, এদের চাকরি বাঁচানোর কোনো সামান্যতম সুযোগ আছে কিনা সেটা জানার জন্য বিভিন্ন জায়গায় আমি কিন্তু ঘোরাঘুরি করেছি। আজকে আমি যেটা জানতে পেরেছি, যে চাকরি বাঁচানো আর কোনো মতেই যাবে না। যতই আশ্বস্ত করুক, যতই রিভিউ করুক, যতই কিউরেটিভ অ্যাপিল করুক, কোনো মতেই কিন্তু চাকরি আর বাঁচাতে পারবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন রায় দিয়েছে, তার কোনো নড়চড় হবে না, এটা কিন্তু পরিষ্কার করে বলি। আপনাদেরকে যারা যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, কোনো মতেই বিভ্রান্ত হবেন না। লড়াই যদি করতে হয়, আন্দোলন যদি করতে হয়, তাহলে কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, যারা আজকে আপনাদের পথে বসিয়ে দিল, যারা আজকে চাকরি কেড়ে নেওয়ার পেছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা, দুর্নীতিগ্রস্ত এই সরকার, তাদের বিরুদ্ধে কথা বলুন। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কথা বলুন, চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলুন, লড়াই করুন রাস্তায়, তাদেরকে হটানোর ব্যবস্থা করুন। নালে এই রাজ্যে কোনোদিন এই মানসিকতার পরিবর্তন আসবে না। আমরা জানি যে একটার পর একটা দুর্নীতি, সারদা থেকে আরম্ভ করে নারদা, আমি কিছু জানি না, আমি জানলে ব্যবস্থা নিতাম, তারপরে একটার পর একটা ঘটনা এরকম হয়ে যাচ্ছে। কি করে? তাহলে কিছুই জানতেন না তিনি? সারা রাজ্যটা আজকে লুটের রাজ্যে পরিণত হয়েছে, আজকে পুরো মানে একটা দুর্নীতিবাজদের সরকারে পরিণত হয়েছে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু সংগঠন তারা খুব দ্রুততার সঙ্গে রিয়াকশান দিচ্ছেন, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামছেন। নিশ্চয়ই আপনারা এটা আন্দোলনের পার্ট করতে পারেন, কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি, আপনি সবার প্রতি সহানুভূতি জানিয়ে তাদের মানসিক যে যন্ত্রণা, আজকে যে কষ্ট, তার প্রতি আমি সহানুভূতি জানিয়ে বলছি, যারা এগুলো করছেন, এটা একটা কিছুটা লোক দেখানো আন্দোলন হচ্ছে বটে, কিন্তু এতে কিন্তু ফল কিছু হবে না, কোনো চেঞ্জ হবে না। যা রায় বেরিয়েছে সেটাই কিন্তু ইনট্যাক্ট থাকবে। তো স্বাভাবিকভাবে আগামীকালও কোনো একটা সংগঠন আমি শুনেছি, তারাও নাকি কি অভিযান ডেকেছে, যারা সারপ্লাস ট্রান্সফার আটকাবে বলে, সারপ্লাস টিচারদের বদলি আটকে দেবে বলে কোটি কোটি টাকা চুরি করেছে, তারা আবার কালকে আবার নতুন ধান্দা নিয়ে আবার রাস্তায় নামছে। আমি যতটুকু দেখলাম, আমাকে একজন পোস্টার পাঠালেন, তাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে তারা দাবিটা তুলছে কি না, যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি চলে গেল, তাদেরকে বিকল্প পথের সন্ধান করে দিতে হবে। বিকল্প পথটা কি? তারা এই দাবিও করছেন যে তাদের মাইনে বন্ধ করা যাবে না। এটা কখনো করা যায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ রায় দিয়েছেন, সেখানে কখনো এই দাবি তোলা যায়? এটাকেই বলে নাটকবাজি, এটাকেই বলে আন্দোলনের নামে ব্যবসা, এটাকেই বলে আন্দোলনের নামে অভিনয়। এরা হচ্ছে কুম্ভীরাস বর্ষণ করছে, কারণ জানে যে এই দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়েই যারা সংগঠন তৈরি করেছিল, সেই সংগঠনটা বালির বাঁধের মতো ভেঙে যাবে। সেই কারণে কিন্তু এই কাজগুলো করছে তারা। তো স্বাভাবিকভাবে আমরা বিকল্প দাবি করছি। তাহলে আপনারা কি দাবি করছেন যে তাদেরকে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে রাখা হোক? আপনারা কি দাবি করছেন যে তাদেরকে চুক্তির ভিত্তিতে কিছুদিন রাখা হোক? স্থায়ী সমাধানটা কি সেটা বলুন। আপনারা ক্ষমতা থাকে, আপনারা তো সরকারের দালালি করেন, কালকে তো রাস্তায় নামবেন বলছেন। আমি সংগঠনটার নাম করে আমি তাদেরকে বড় করতে চাইছি না। আপনারা তো তৃণমূল সরকারের দালাল, চাটুকার, আমরা জানি তো। তাদের হয়েই আপনারা আগ বাড়িয়ে এই কথাগুলো বলছেন। আজকে আমরা অবাক হব না 7 তারিখে মুখ্যমন্ত্রী যদি এই কথাটা ঘোষণা করে যে এদেরকে আমি চুক্তির ভিত্তিতে কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য রাখছি।
সেই দাবিটা আপনাদের মুখ দিয়ে বলাতে চাইছে, তাই তো? এই জন্যই আপনারা আগেভাগে এই দাবি নিয়ে রাস্তায় নামছেন। লজ্জা করা উচিত আপনাদের। একবারও কিন্তু এই দাবিটা করছেন না আপনারা যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, যে নেতারা, যে মন্ত্রীরা, যে আমলারা, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া হোক, তাদের জেলে ভরা হোক। সেই দাবি কিন্তু আপনারা করছেন না। ক্ষমতা থাকলে, বুকের পাটা থাকলে পোস্টারে এই দাবিটা দিয়ে রাস্তায় নামুন। নকল ছদ্ম আন্দোলনকারী হিসাবে মানুষকে বিভ্রান্ত করবেন না। আর একটা কথা বলি, এরপরে লাইনে আছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক শিক্ষকরা যদি কেউ দেখে থাকেন, তারা এটা আপনাদের গ্রুপের মধ্যে ছড়িয়ে দেবেন। এরপরে কিন্তু 2014 এবং 2017 টেট, এই ক্যান্ডিডেট বাইস 56 থেকে 58 হাজার শিক্ষক আছেন, তাদের চাকরি কিন্তু চলে যাওয়ার পথে। আমরা আজকে বিভিন্ন স্তরে কথা বলেছি। সুপ্রিম কোর্টে মামলার যখন উঠবে, যখন রায়দান হবে, আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক একই ঘটনা কিন্তু আবার প্রাইমারি ক্ষেত্রে ঘটবে। আজকে তো কলঙ্কময় একটা ইতিহাস তৈরি হয়েছে, এরপরে আরও কলঙ্কতম ইতিহাস ঘটনা তৈরি হবে এর কয়েকদিনের মধ্যেই। এটাও আপনারা দেখবেন। প্রায় 56 থেকে 58 হাজার চাকরি প্রাথমিকে বাতিল হবে। সরকার মুখ দিয়ে একটা কথাও বলছে না, তারা জানে, সরকার এটা ভালোভাবেই জানে। SMS-এর মাধ্যমে কখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো যায়? কখনো যায় না। পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি, একমাত্র এই পশ্চিমবঙ্গ সরকার এটা করেছিল। রাত 12টা, রাত 1টা, রাত 2টোর সময় ভোর রাতে SMS পাঠিয়ে বলা হয়েছে তারপর দিন 10টা, 10:30, 11টার মধ্যে গিয়ে স্কুলে জয়েন করতে হবে। মানিক ভট্টাচার্যের আমলে মনে আছে আপনাদের? কয়েক লক্ষ, প্রায় 21 থেকে 22 লক্ষ ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে। সেগুলো দুর্নীতি হয়েছে বলেই তো ওএমআরটা পুড়িয়ে দিয়েছে। দুর্নীতি হয়েছে সেটা জানতো বলে তারা তো ওএমআরটা পুড়িয়ে দিয়েছে। আমরা জানি না কী করে মানিক ভট্টাচার্য তিনি বেল পেয়ে গেলেন, আমরা জানি না। যারা অন্যতম অভিযুক্ত ছিলেন তার মধ্যে মানিক ভট্টাচার্য একজন ছিলেন, যিনি আলাদা করে অফিস খুলেছিলেন রাজারহাটের কাছে টাকা তোলার জন্য। তো যেটা আমরা জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে, তো সেই মানিক ভট্টাচার্যকে জামিন দিয়ে দিয়েছে। কারা দিয়েছে? এই সিবিআই ইডির অযোগ্যতার জন্য, ইচ্ছে করে তারা যাতে জামিনের ব্যবস্থা করে দেয় সেটা করে দিয়েছে। তো যাই হোক, আমরা যেটা বলবো, প্রাথমিক শিক্ষক, আমি এই প্রসঙ্গেই বলি, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বড় দুর্নীতি হয়েছে, বিশাল দুর্নীতি, মানে লাগাম ছাড়া দুর্নীতি, সেই দুর্নীতির যারা স্তম্ভ তার মধ্যে অন্যতম কিন্তু শুভেন্দু অধিকারী। এটা ভালো করে জেনে রাখবেন। আজকে শুভেন্দুর ভাইয়ের নাম, দিব্যেন্দুর নাম এসে চাকরি চোরদের তালিকায়। তিনি তার প্যাডে সুপারিশ করে পাঠিয়েছিলেন, কয়েকজনের চাকরিও হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু শুভেন্দু অধিকারীর নামটা ওই বা প্যাডটা খুঁজে পাওয়া যায়নি, বা খুঁজে পেলেও সিবিআই সেটাকে সাপ্রেস করছে, ইডি সেটাকে সাপ্রেস করছে। আমরা সবাই জানি যে শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা মন্ত্রী যখন ছিলেন তখন অন্যতম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে তিনি কিন্তু অভিহিত হতেন। তার হাতে 6টা জেলা ছিল, মেদিনীপুর পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলা তার দায়িত্বে ছিল। শোনা যায় যে এই 6টা জেলা থেকে প্রায় এজেন্টের মাধ্যমে, বিভিন্ন এজেন্ট নিয়োগ করে প্রায় 700 কোটি টাকা তুলেছে। শোনা যায়, এটা সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনতে পাই যে প্রায় 700 কোটি টাকা তুলেছে। সেই 700 কোটি টাকার একটা সিংহভাগ টাকা, তিনি তখন তৃণমূলে ছিলেন, তৃণমূলের মন্ত্রী এবং নেতা, সিংহভাগ টাকা কিন্তু দিয়েছে এই তৃণমূল সরকারকে, তৃণমূল দলটাকে। একদিনও কিন্তু তিনি মুখ খুলে বলেননি যে আমি এত পরিমাণ টাকা মমতা ব্যানার্জিকে দিয়েছি বা দলকে দিয়েছি। কারণটা কি? তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, তিনি বিজেপিতে গিয়ে উত্তরীয় পরে যদি নিজেকে শুদ্ধ বলে মনে করছেন, তাহলে আপনি কিন্তু আজ পর্যন্ত মুখ খোলেননি যে আপনি কত টাকা নিজের কাছে রেখেছেন এবং কত টাকা আপনি দিয়েছেন তৃণমূল, আপনার প্রাক্তন দল তৃণমূলকে দিয়েছেন আপনি। সেটা কিন্তু আজ পর্যন্ত আপনি একবারও বলেননি। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে দুর্নীতির অন্যতম স্তম্ভ আপনিও। আমরা দাবি করছি সিআইডির কাছে, আমরা দাবি করছি সিবিআইর কাছে, আমরা দাবি করছি ইডির কাছে, তৃণমূল নেতাদের, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের সাথে সাথে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে হেফাজতে নেওয়া হোক।
যদি সিবিআই ইডি না নেয়, যেহেতু উনি কেন্দ্রীয় সরকারে চালাচ্ছে, যারা তার দলের মধ্যে আছেন, ইনি শুদ্ধ হতে গেছেন, ওয়াশিং মেশিনে গেছেন, তাহলে আমাদের রাজ্যের সিআইডি কি করছে? তার ভূমিকা কি? সিআইডি কেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না? তার বিরুদ্ধে কেন মামলা করছে না? শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করলে প্রাথমিকের দুর্নীতি মামলার একটা বড় সুরাহা হয়ে যাবে। কাকে, কোন কোন নেতাকে তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতাদের বাড়িতে কত টাকা পৌঁছে দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী ভালোই জানে। এটা আমরা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে আমরা শুনেছি। তাহলে শুভেন্দু অধিকারী কেন মুখ খুলছে না? আপনি খুলুন সাহস থাকলে, যে আপনি এত টাকা কালেকশন করে তার এই পরিমাণ টাকা, 75% হতে পারে, 60% টাকা হতে পারে, সেই টাকা আপনি তৃণমূলকে দিয়েছেন। আপনি তো বলছেন যে আপনি বিরোধিতা করছেন, কোথায় বলুন এই কথাটা? ক্ষমতা থাকলে বলুন। আমরা দাবি করছি ইমিডিয়েটলি তৃণমূল নেতাদের সাথে সাথে শুভেন্দু অধিকারীকে কিন্তু অ্যারেস্ট করা হোক। না হলে কিন্তু নিয়োগ দুর্নীতির যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া কোনোটাই সম্পূর্ণ হবে না, এটা অসম্পূর্ণ হবে এবং আংশিক হবে, পক্ষপাত দুষ্ট হবে বলে আমরা মনে করি। শুভেন্দু অধিকারী পরিবারের সদস্যরা যেমন আছে, তার সাথে সাথে শুভেন্দু অধিকারীর ভক্তরা যারা আছে, তার মধ্যে অন্যতম আছে শঙ্কুদেব পাণ্ডা। যখন ছাত্র নেতা ছিল, শঙ্কুদেব পাণ্ডাকেও কিন্তু সিবিআই হেফাজতে বা সিআইডি হেফাজতে নেওয়া হোক। আমরা জানি যে এই ধরনের সাগরেদ যারা আছে, তারাই কিন্তু মূলত অর্থ সংগ্রহকারী ছিল। তাহলে তাদেরকে কেন হেফাজতে নেওয়া হবে না? আমরা এই দাবিটা করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছি আমরা। যদি তৃণমূল সরকারের ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, তাহলে এই বিজেপি নেতাদের, এই ভারতী ঘোষ, এই দিব্যেন্দু অধিকারী, এই শঙ্কুদেব পাণ্ডা, এই শুভেন্দু অধিকারী, এদেরকে সিআইডি দিয়ে হেফাজতে নিয়ে তদন্ত করা শুরু করবে। নাহলে পরিষ্কার করে আমরা বারবার করে যে কথাটা বলি, প্রমাণিত যে সত্য, সেটা হচ্ছে এই দুটো দলই কিন্তু একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এটা কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এবং এটা বারবার করে প্রমাণ হচ্ছে। আজকে সিবিআই স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে না, আদালত তাকে থাপ্পড় মেরে মেরে গালে, আদালত প্রায় জোর করে তাদেরকে তদন্ত করাচ্ছে। প্রাথমিক নিয়োগের দুর্নীতি আপনারা সবাই জানেন, যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে এতদিন সিবিআই হেফাজতে রাখা হয়েছিল। তার কণ্ঠস্বরে নমুনা নিয়ে পরীক্ষা হয়েছে, ফরেনসিক টেস্ট হয়েছে। সেই পরীক্ষার ফল কি? এটা কেন জনসমক্ষে আসছে না? কেন কোর্টের কাছে জমা দেওয়া হচ্ছে না? যে কার কার সঙ্গে তার প্রভু যারা ছিল বা তার সাহেব যারা ছিল, তাদের ভূমিকাটা কি, এটা সবাই আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও সিবিআই ইডি কোনো ভূমিকা নিচ্ছে না। তাহলে এটা পরিষ্কার যে আজকে যে 26,000-এর প্যানেল বাতিল হয়েছে, এটা মূলত বিজেপি এবং তৃণমূল, কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেরই বোঝাপড়ার ফল। যে এরকম ধরনের একটা প্যান্ডেমোনিয়াম তৈরি করো, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। আস্তে আস্তে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিলে তারপরে ওটা চলে যাবে বেসরকারি হাতে। আসল প্ল্যানটা হচ্ছে কি, যে শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া, আদানিদের হাতে ঠেলে দেওয়া, আম্বানিদের হাতে ঠেলে দেওয়া। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে এই ধরনের নোংরামি, এই ধরনের দুর্নীতি, এই ধরনের রাহাজানি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে চালু করেছে এই রাজ্যে সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারও। তাদেরও একটা বড় ভূমিকা আছে। যদি তারা এই চক্রের সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে অ্যাটলিস্ট সিবিআই এবং ইডি তারা যথেষ্ট তৎপরতা দেখিয়ে, যথেষ্ট যোগ্যতার সঙ্গে আজকে এই বর্তমান রাজ্য সরকারের যারা মন্ত্রী, যারা আমলা, যারা এমএলএ এমপি যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকে কিন্তু আজকে গরাদের মধ্যে রাখত। সেই কাজটা কিন্তু করছে না। কারণটা কি আমরা সবাই জানি। এর পেছনে আছে মোহন ভগবত, এর পেছনে আছে মোদি, এর পেছনে আছে অমিত শাহ, এর পেছনে আছে রাজনাথ সিং। তাহলে আজকে যারা আগামীকাল যারা আন্দোলনের নাম করে ভণ্ডামি করতে রাস্তায় নামছেন, তৃণমূলের দালাল সংগঠন, আপনাদের ক্ষমতা থাকলে, আপনাদের যদি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকে শিক্ষা ব্যবস্থার প্রতি, আপনারা এই দাবিটাও তুলুন যে এই সরকারের যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে অবিলম্বে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে, আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং জেলে ভরতে হবে। ক্ষমতা থাকলে বিকাশ ভবনে যাওয়ার আগে এই স্লোগানটা দেবেন এবং আপনাদের পোস্টারে, আপনাদের প্রচারে এই জিনিসটা নিয়ে আসবেন। আর বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন সবাই রাস্তায় নামছেন। এখন শুধুমাত্র একটাই আন্দোলন করা দরকার বলে আমরা মনে করি,
চাকরি কোনো মতেই বাঁচানো যাবে না, এটা আমরা নিশ্চিত। আমি এটা পরিষ্কার করে বলে দিচ্ছি আজকে, আগামী দিনে আরও 56 থেকে 58 হাজার প্রাইমারি টিচারের চাকরি বাতিল হতে যাচ্ছে। তাহলে আমাদের একটাই রাস্তা সবার হওয়া উচিত যে কিভাবে যারা অপরাধী, যারা ক্রিমিনাল, এরম আমরা দেখিনি যে পুরো ক্যাবিনেট একটা ক্রিমিনাল প্রসিডিংসের মধ্যে চলে এসছে, যেটা সুপ্রিম কোর্টে আজকে রায় দিয়েছে। আপনারা দেখেছেন যে সিবিআই তদন্তের উপর যে স্থগিতাদেশ ছিল সেটা তুলে নেওয়া হয়েছে, এবং এই ক্যাবিনেটের উপর ক্রিমিনাল প্রসিডিংস যেটা চলছিল, তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়া চালানোর যে সেক্ষেত্রে তারা প্রসিড করতে পারবে, এবং আগামী 8 তারিখ সম্ভবত আবার হিয়ারিং আছে, এবং তাতে সেখানেও তাদেরকে কিন্তু বলতে হবে। তাহলে এরকম আমরা দেখিনি নজিরবিহীন ঘটনা। পশ্চিমবাংলার ইতিহাসে স্বাধীনতার পরে কংগ্রেস সরকার এসছে, যুক্তফ্রন্ট সরকার এসছে, তারপরে বামফ্রন্ট সরকার এসছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের জমানা ছিল, 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার ছিল। আমরা কোনোদিন দেখিনি এরকম নজিরবিহীন ঘটনা। এত হাজারে হাজারে চাকরি চুরি, এত হাজারে হাজারে চাকরি বিক্রি, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমরা কখনো দেখিনি। কিন্তু আজকে আমাদের দেখতে হচ্ছে। আজকে শিক্ষক কথাটা বললেই রাস্তায় মানুষ আঙুল তুলছে। আমরা তো অহংকার করে বলছি, এমনকি তৃণমূল যারা করেন, তৃণমূলের সমর্থক শিক্ষক যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, যারা বাম আমলে চাকরি পেয়েছেন, তারাও কিন্তু অহংকার করে বলছে যে আমরা কিন্তু চাকরিটা পেয়েছি 2011 সালের আগে। তারা বুক ফুলিয়ে বলছে। কংগ্রেস যারা করে, বিজেপি যারা করে, সমর্থক শিক্ষকরা, তারা সবাই বুক ফুলিয়ে বলছে যে আমরা কিন্তু চাকরিটা 2011 সালের আগে পেয়েছি। কোথায় তৃণমূলের আমলে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারছেন না। কারণটা কি? পুরো সিস্টেমটাকে করে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একমাত্র আন্দোলন হবে যে যারা এর পেছনে দায়ী তাদের চরমতম শাস্তি হোক, এবং ভুক্তভোগীরা তাহলে তারা কিন্তু শান্তি পাবে, তাদের মনে কিছুটা স্বস্তি আসবে। আর সর্বশেষে আমি যে কথাটা বলবো, যে হয়তো অনেক ধরনের অঘটন ঘটতে পারে, অনেকে মানসিক বিপর্যয়ের কারণে মানসিকভাবে যার যে ধাক্কাটা তারা অনেকে সহ্য করতে পারবেন না, হয়তো অন্য পথ বেছে নেওয়ার কথা ভাবছেন অনেকে। আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের দাদা হিসেবে, আপনাদের ভাই হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে, যে আপনারা কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। জীবনটার মূল্য অনেক অনেক। মানুষ জীবন সংগ্রামে কখনো পরাজিত হয়, কিন্তু তার জন্য নিজেকে শেষ করে দেওয়া নয়। বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির মাথা, তাদেরকে শেষ করতে হবে। এই প্রত্যয় নিয়ে, এই আশা নিয়ে আজকে আপনাদের ভবিষ্যৎ যারা অন্ধকার করে দিল, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার প্রত্যয় নিয়ে, দৃঢ়তা নিয়ে আপনাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, লড়াই করতে হবে, লড়াই জারি রাখতে হবে, এবং জয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। সেটা গণতান্ত্রিক উপায়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি আর জানাতে পারছি না। আমার মানসিক অবস্থাটা সত্যি ভালো নেই। কারণ আমি যখন শুনতে পাই যে আমাদেরই রাজ্যের একটি স্কুলে 60 জন শিক্ষক শিক্ষাকর্মী ছিলেন, এক ঝটকায় একদিনে তাদের মধ্যে 36 জনের চাকরি চলে যাচ্ছে। কখনো একজন শিক্ষক হিসাবে, শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে কখনো ভালো থাকতে পারি না, মন কখনো ভালো থাকতে পারে না। সত্যি খুব কষ্ট লাগছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিকভাবে নিজেদেরকে দৃঢ় রাখুন, এবং সবাই যাতে সত্যিটা জানতে পারে, সবার কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায়, সেই জন্য আপনারা এই ভিডিওটা, আমার এই ফেসবুক লাইভটা সবার কাছে শেয়ার করে দিন।